তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি আজকের এই উচ্চারণের এই টপিকগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ। তো এরকম ভিডিও পেতে অবশ্যই শুভঙ্কর স্যার ও সাহিত্যের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটা তোমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন একটা টপিক, সেটা হচ্ছে উচ্চারণ, যেটা আমরা আগে পরে কখনো করিনি। এখন উচ্চারণের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়, যেমন আমাদের অক্ষর চিনতে হয়, হস কি সেটা জানতে হয়। অক্ষর কি? অক্ষর হলো যে একটা শব্দ উচ্চারণের সময় আমরা যে কয়েক প্রয়াসে বলি ওই প্রত্যেক প্রয়াসকে বলা হয় অক্ষর। অক্ষর মানে কিন্তু বর্ণ না, এই যে সরে সরে ক খ গ ঘ এগুলো কিন্তু বর্ণ, অক্ষর না। যেমন বিশ্ববিদ্যালয় একটা শব্দ যদি আমরা ভেঙে ভেঙে বলি বিশ্ববিদ্যালয়, 5টা প্রয়াসে বলেছি, তাহলে এখানে অক্ষর আছে কয়টা? 5টা। আর হস, বিশেষ করে যে ব্যঞ্জন বর্ণগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটাই কিন্তু হস যুক্ত, প্রত্যেকটাই কিন্তু স্বরে অযুক্ত। যেমন ক, ক এর সাথে কিন্তু অযুক্ত আছে, ঘ, ঘ এর সাথে অযুক্ত আছে। যেমন দেখো আমরা মনে করে একটা বর্ণ লিখলাম ব, এখন এই বটা কিন্তু মৌলিক না, এর মধ্যে কিছু একটা আছে। যেমন এই বটাকে ভাঙলে ব এর নিচে হস আর এখানে অ পাওয়া যায়, তার মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে স্বরে অযুক্ত আছে। এখন যে সকল শব্দে এই স্বরে অটা অনুচারিত থাকবে সেই সব জায়গায় আমরা এই হস বা হসন্ত ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের এই 26 পরীক্ষায় আসলে কি ব্যাখ্যা, যুগ্ম, যৌবন, শাশ্বত, দ্রষ্টব্য, বৈশাখ, দেশপ্রেম, অতল। এখন আমরা এতদিন ধরে যে উচ্চারণগুলো করেছি দেখবা যে অনেক উচ্চারণ আছে আমরা এতদিন ভুল করে আসছি। তোমরা এই টপিকগুলো যদি ভালো মতো দেখো ক্লিয়ার হয়ে যাবা। আমাদের প্রথম শব্দটা হচ্ছে ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যা শব্দকে যদি আমরা একটু আলাদা করি, কয়টা অক্ষর পাওয়া যায়? ব্যাখ্যা, ব্যাখ্যা। আমি এখানে লিখে দিয়েছি যে ক্ষয় জফলা যদি কোনো শব্দে দেখো তাহলে শুরুতে ক লিখবা আর পরে লিখবা খ। তাহলে দেখো ব্যাখ্যা এর বানানটা কি হবে? বয় জফলা আকার ক, ব্যাক, নিচে একটা হস হবে কয় নিচে, আর এখানে লিখবা ক্ষয় আকার। যদি হস না দাও তাহলে কিন্তু মার্ক হবে না। তুমি যদি এখানে হস না দাও তাহলে উচ্চারণটা কি হবে জানো? ব্যাক ও খা, ব্যাক ও খা। ঠিক আছে, ব্যাখ্যা, ওই যে কয় নিচে স্বরে ওটা নেই বিধায় আমরা এখানে হস দিয়েছি বা হসন্ত দিয়েছি। পরের শব্দটা দেখো, পরের শব্দটা হচ্ছে যুগ্ম। পরের শব্দটা কি? যুগ্ম। এখন এই যে আমি কিছু বৈশিষ্ট্য কথা আমি লিখে রেখেছি যে বানানে কখনো অন্তঃস্থ জ থাকলে উচ্চারণ লেখার সময় বর্গীয় জ লিখবা। কি লিখবা? বর্গীয় যা। আর অবশ্যই এটা মনে রাখবা যে ম ফলা যুক্ত সরাসরি কোনো শব্দে চন্দ্রবিন্দু বসে না, চন্দ্রবিন্দু বসে না। দেখো যুগ্ম, এখন আমাদের উচ্চারণটা হবে কি? যুগ্ম নাকি যুগ্ম? উচ্চারণটা হবে যুগ্ম। এই যে অন্তঃস্থ জায়গায় আমরা বর্গীয় জ দিয়েছি, গয় নিচে হস আর ময়কার। আর এইটা দেখো, এটা হচ্ছে পদ্ম। এটা কি? পদ্ম। পার্থক্যটা দেখো, একটা হচ্ছে যুগ্ম, মটা সরাসরি বসে গেছে, আর ওইটা হচ্ছে পদ্ম, পদ্ম না। কিন্তু ম ফলাযুক্ত যে বর্ণগুলো থাকে মাঝে বা শেষে সাধারণত ডাবল উচ্চারণ হয়, দুইবার উচ্চারিত হয়। পদ মো না, ওই ম ফলার জন্য দটা ডাবল হয়ে যাবে, তাহলে উচ্চারণটা কি হবে? পদ দো। আর এই ক্ষেত্রে ম ফলা যেহেতু সরাসরি উচ্চারিত হয়নি এই জন্য হসের পরে গিয়ে একটা চন্দ্রবিন্দু হবে এই ম ফলার জন্য। এই যে ম ফলার জন্য এখানে একটা চন্দ্রবিন্দু হবে। এখন প্রশ্ন হলো যে এইখানে আমরা কেন চন্দ্রবিন্দু দেবো না? ওইটা তো দোয়া দুইটা হয়ে গেছে ম ফলার জন্য, আর এখানে তো ম ফলা সরাসরি বসে গেছে, এই জন্য এখানে আর কোনো চন্দ্রবিন্দুর প্রয়োজন নেই। এই জন্য বলছি যে অন্তঃস্থ জ থাকলে বর্গীয় জ হয়ে যায়, আর ম ফলা যদি সরাসরি উচ্চারিত হয় সেই ক্ষেত্রে চন্দ্রবিন্দু বসে না। যদি ম ফলা উচ্চারিত সরাসরি না হয়ে ম ফলার উপরে যে বর্ণটা থাকে সেটা যদি ডাবল হয়ে যায় ওই হসের পরে পরের বর্ণে আমরা কি বসাবো? চন্দ্রবিন্দু। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো যৌবন, এই অন্তঃস্থ জয়ের জন্য আমরা বর্গীয় জ লিখেছি। আর মনে রাখবা যে ও যদি থাকে সরাসরি বা কার হিসেবে সেটার উচ্চারণ হবে ও রসু, সেটার উচ্চারণ কি হবে? ও রস্যু। আর আমরা তো আগেই জেনেছি যে অন্তঃস্থ জ থাকলে কি হয়ে যায়? বর্গীয় যা। যেমন দেখো যদি বলা হয় মৌ, ময় ঔকার, মৌ, তাহলে এটার প্রমিত উচ্চারণ কি হবে জানো? এই যে ঔকারের জন্য এই যে ময় ওকার আর রস্যৌ, ও থাকলে ও আর রস্যৌ হয়, বুঝতে পেরেছো? তাহলে মৌ এর উচ্চারণ হবে ময়কার রস্যৌ। ঠিক একইভাবে যৌবন, তাহলে বর্গের জয়কার রস্যৌ ব, আর এই যে নয় নিচে হস। বয়ের নিচে আমরা হস দেই নাই কারণ বন, বন, বয়ের নিচে স্বরে ওটা আছে। আমরা শুধু লক্ষ্য রাখবো যে সকল মানে সিঙ্গেল আকার রসিকা ছাড়া ব্যঞ্জন বর্ণের নিচে স্বরে ওটা অনুচ্চারিত সেইখানে শুধু হস দিব, না হলে দিব না। আচ্ছা, এরপর দেখো পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে শাশ্বত। সেটা কি? শাশ্বত। তাহলে এটাকে যদি আমরা ব্যবস্থিত করি কয়টা অক্ষর পাওয়া যায়? শ্বাস,
স তো। এখন দেখো এখানে একটা নিয়ম দেখো যে ব ফলাযুক্ত বর্ণ সবসময় দ্বিত্ব হয় যদি শব্দের মাঝে বা শেষে বসে। কি বললাম? এই ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, মানে এই ফলাগুলো শব্দের মাঝে বা শেষে বসলে যে বর্ণের সাথে বসে সেই বর্ণটা ডাবল বা দ্বিত্ব হয়ে যায়, দুইবার হয়ে যায়। এখন দেখো আর একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে যে শব্দের বানানে তালব্য বলো, মূর্ধন্য ষ বলো, দন্ত স বলো, যেটাই বসুক, উচ্চারণ করার সময় যদি এস এইচ এর মতো হয়, কি হয়? এস এইচ এর মতো, তাহলে এখানে তালব্য শ লিখবা। আর যদি ছয়ের মতো উচ্চারিত হয়, কি ছয়ের মতো, তাহলে সেখানে কি লিখবা? দন্ত স। যেমন দেখো এই যে তালব্য শ রফলা ম, তালব্য শ রফলা ম। এখন বলো তো এইটার উচ্চারণ কি শ্রম নাকি শ্রম, মানে স নাকি স? শ্রম নাকি শ্রম? নিশ্চয়ই শ্রম, স ধ্বনি আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার উচ্চারণ লিখবো দন্ত স রফলায় ওকার, আর এই যে ময় নিচে হস। দন্ত স কেন হলো? কারণ ওই যে বলেছি যে ছয়ের মতো উচ্চারণ হলে সেইখানে দন্ত স লিখতে হয়, আর তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স যাই থাক, আমরা যদি উচ্চারণটা এস এইচ এর মতো করি, এস এইচ এর মতো, তাহলে সেটা কি হয়ে যাবে? তালব্য শ। সেটা কি হয়ে যাবে? তালব্য শ। তাহলে এখানে কিন্তু তালব্য শ, মূর্ধন্য ষ আর এই দন্ত সর কথা বলা আছে। আচ্ছা, এরপরে দেখো ওদাগ দ্রষ্টব্য। তাহলে এই উচ্চারণ যদি করি শব্দটার কি হবে? দ্রষ্টব্য। ওকার যদি উচ্চারণে চলে আসে ওকার দিয়ে রাখবা। আর আবারও বলেছি যে স ধ্বনি, স হলে তালব্য শ লিখবো আর স হলে দন্ত স লিখবো। তাহলে উচ্চারণটা দেখো দ্রোষ, এখানে রফলাটা মিসিং হয়ে গেছে, তাহলে কি হবে? দ্রোষ তব্য। এই তালব্য শ নিচে স্বরে ওয়াটা নেই, এই জন্য এখানে একটা হস হবে। বয়ের নিচে স্বরে ওয়াটা নেই, এই জন্য হস হবে। তাহলে উচ্চারণটা কি হবে? দ্রষ্টব্য। আর এখানে একটা হিন্ট কি আছে যে বয় জফলা থাকলে আগে বয় নিচে হস, পরে ব। ঠিক আছে? যেমন যদি বলি যে দ্রব্য, এই যে দয় রফলা আর হচ্ছে বয় জফলা, তাহলে এইটার উচ্চারণ কি হবে? দ্রব্য। তাহলে এই যে দয় রফলা ওকার ব, দ্রব, এখানে একটা হস হবে কারণ এখানে স্বরে ওয়াটা নাই, আর পরে কি আছে? বো, দ্রব বো। এইভাবে মূলত উচ্চারণটা তোমাদের করতে হবে। 4 নম্বরে দেখো বৈশাখ। কি উচ্চারণ হচ্ছে? বৈশাখ। তাহলে ওই আগেই বলেছি যে ও যদি থাকে ও রসু হবে, আর ওই যদি থাকে তাহলে উচ্চারণের সময় লিখতে হবে ও আর রসই। কি লিখতে হবে? ও আর রসই। তাহলে বৈশাখ, এই যে বই একটা অক্ষর, শাখ আর একটা অক্ষর, এই যে ক্ষয় নিচে একটা হস, ক্ষয় নিচে একটা হস। ছদায় কি আছে? দেশপ্রেম। যদি আমরা দেশপ্রেম বলি কিন্তু প্রমিত উচ্চারণ হবে দেশপ্রেম। নিয়মটা কি? রফলা যুক্ত কোনো বর্ণ যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে ওই রফলার ফলে রফলার সাথে যে বর্ণটা বসে ওই বর্ণটা ডাবল হয়ে যায়। কি হয়ে যায়? ডাবল। আমি আগেই বলেছি বফলা, মফলা, জফলা, রফলা, লফলা, নফলা, এই ফলাগুলো যে বর্ণের সাথে বসবে ওই বর্ণগুলো ডাবল হয়ে যায়। তাহলে দেখো এই যে এখানে পয় রফলা, যেহেতু রফলাটা পয়ের সাথে বসে এই জন্য পর দুইটা হয়ে যাবে। কয়টা হয়ে যাবে? দুইটা। তাহলে উচ্চারণটা কি হবে? দে শোভ প্রেম। কি হবে? দে শোভ প্রেম। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তালব্য শ কেন লিখেছি? কারণ শ এর মতো উচ্চারণ হয়েছে। তাহলে ছ যদি হতো তাহলে কি লিখতাম? দন্ত স লিখতাম। এটা তো দেশপ্রেম, দেশপ্রেম না। যদি ছ হয় ওইখানে দন্ত স, আর স হলে তালব্য শ, এটা মনে রাখবা। তাহলে দেশপ্রেম, অবশ্যই পয়ের নিচে হস আর ময় নিচে হস। মোট কথা যে সকল ব্যঞ্জন বর্ণগুলো একা, মানে আকার, রসিকার, দীর্ঘার কোনো কাজ ছাড়া, সেই সকল বর্ণে অধিকাংশ ক্ষেত্রে হস বসে, দুই একটা আছে অউচ্চারিত হলে আমরা সেখানে হস দিব না। আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে অতুল। সেটা কি? অতুল বা অতুল। এখন দেখো আমরা জানি যে আদ্য অ এর পরে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এইগুলো থাকলে তোমার আদোয়া ও হয়ে যায়। যেমন একটা শব্দ দেখো অত্যাচার, একটা শব্দ হচ্ছে অত্যাচার। এখন দেখো এই যে আদ্য অ এর পরে জফলা আছে, আমরা একটা নিয়ম জানি যে আদ্য অ এর পরে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি, জফলা, রফলা এইগুলো থাকলে আদ্য অ ও হয়ে যায়। কি হয়ে যায়? ও হয়ে যায়। এই জন্য এটার উচ্চারণ হবে অত্যাচার। উচ্চারণ কি হবে? ওত তা চয়াকার এর রয় নিচে হস। কিন্তু কিন্তু যদি শব্দটা এরকম হয় অনিয়ম, অনিয়ম মানে কি? যে অনিয়ম, অ এর পরে কিন্তু রসিকার আছে, নয় রশ্মি, মানে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল অনিয়ম, কিন্তু না, অ দিয়ে কিন্তু এখানে নেগেটিভ বা নগর্থক অর্থ বোঝাচ্ছে। তা অ দিয়ে যদি কখনো না বোধক অর্থ বোঝায় সেক্ষেত্রে অ অয় থাকে। তো এই নিয়মটা কিন্তু এখানে লেখা আছে যে অ অয় থেকে যাবে যদি সেই অ দিয়ে না অর্থ বোঝায়। কি বোঝায়? না অর্থ। এখন দেখো এই যে অতুল, এর লয় নিচে একটা হস, অতুল মানে যার কোনো তুলনা নেই। তাহলে এই যে তুলনা নেই যার, তাকেই তো আমরা বলি অতুল, নট অতুল। আশা করি বুঝতে পেরেছো যে অ এরপরে রস্বই দীর্ঘই বা কোনো কার জফলা এগুলো থাকলে অ ও হয়ে যায়, কিন্তু অ দিয়ে যদি কোনো নেগেটিভ অর্থ বোঝায় এরপরে রস্বই দীর্ঘই যাই থাক অ কিন্তু অয় থেকে যায়। যেমন অনিয়ম, অবিচার, অয় থেকে যাবে নগর্থক অর্থ বোঝানোর ফলে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি আজকের এই উচ্চারণের এই টপিকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ। তো এরকম ভিডিও পেতে অবশ্যই শুভঙ্কর স্যার ও সাহিত্যের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।